লেখিকা শর্মিষ্ঠা রায়ের শত্রু। লতা ছুটতে ছুটতে এসে মাকে বলল, জানো মা, আজ অতসী দিদিকে দেখতে আসবে। জ্যাঠাইমা ফোনে কাকে যেন বলছিল। আমি উঠোন দিয়ে আসতে গিয়ে শুনতে পেলাম। বলাইদা দেখলাম মিষ্টি কিনে এনে কাকিমাদের ফ্রিজে রেখেছে। আমি ঠান্ডা জল খেতে গিয়ে দেখতে পেলাম। সারদা সবেমাত্র তেলে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো ছেড়েছে। তেলের ঝাঁঝে দুবার হেঁচে নাকে আঁচল চেপে মেয়ের দিকে বড় বড় চোখে চেয়ে বলল, আবার তুই কাকিমার ঘরে গিয়ে ফ্রিজে ঠান্ডা জল খেয়েছিস? কেন মা, নিজের ঘরের কুজোর জলে তোমার মন ভরে না? এরপর গলা যদি ব্যথা হয় না, তবে কাকিমার ঘরে রেখে দিয়ে আসবো। লতা মাথা নিচু করে চলে যাচ্ছিল। সারদা ওকে বলল, শোন লতা, এদিকে আয়। কি বলছিস? অতসীকে দেখতে আসবে? তুই ঠিক শুনছিস? মায়ের কথায় লতা দ্বিগুণ উৎসাহে মায়ের কোলের কাছে এসে বসে। সারদা তরকারিতে জল ঢেলে মেয়ের দিকে ভালো করে ঘুরে বসে। তাহলে কি শেষমেশ অতসী রাজি হলো অমিত ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? জানতে হচ্ছে তো পুরো ব্যাপারটা। লতার উৎসাহের বাঁধ এবার ভেঙে গেল। মায়ের আর একটু কাছে ঘেঁষে এসে বলল, তুমি কিছু চিন্তা করো না মা, দুপুরে আমি অতসী দিদির কাছে গিয়ে পুরো ব্যাপারটা ঠিক করে জেনে আসব। সারদা এবার একটু নিশ্চিন্ত হলো। লতা তখন বলেছে ও ঠিক সবটা জেনে আসবে। সারদার গর্ব হয় লতা ঠিক ওর নিজের মতো হয়েছে। বাকি দুটোর ওপর তো কোনো ভরসাই নেই। ওই দুটো ঠিক ওদের বাবার মতো, কোনো কিছুতেই কোনো গা নেই। যতক্ষণ লতা সব খবর জেনে না আসছে, সারদার পেটের ভাত হজম হবে না আজ। নবীন, অশোক আর রমেন তিন ভাই। তিন ভাইয়ের তিন রকম পেশা। নবীন বড় ভাই পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। তার স্ত্রী প্রমীলা স্বভাবে সহজ সরল, সহজেই সকলকে বিশ্বাস করে নেয়। নবীন প্রমীলার দুটি সন্তান, বড় মেয়ে অতসী, বয়স 20, আর ছোট ছেলে অতুল, বয়স 15। মেজ ভাই অশোক পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তার স্ত্রী সারদা স্বভাবে পরশ্রী কাতর কুচুটে এবং পরনিন্দা পরচর্চাকারিণী। এদের তিনটি কন্যা সন্তান লতা, গীতা আর রীতা। এরা সকলেই 2 বছরের ছোট বড়। রমেন এদের মধ্যে সবচেয়ে ছোট, পেশায় সরকারি উচ্চপদস্থ চাকুরে এবং সকলের চেয়ে সচ্ছল। তার স্ত্রী ইন্দিরা কলকাতার আধুনিকা শিক্ষিতা মেয়ে, সুন্দরীও বটে। ইন্দিরা সামান্য অহংকারী, রুচিশীলা এবং স্বল্পভাষী। তবে এই বাড়ির ছেলে মেয়েদের খুব প্রিয়। এদের একটি 2 বছরের পুত্র সন্তান আছে। এরা সকলেই বর্ধমানের একটি মফস্বল শহরের বাসিন্দা। পৈতৃক বাড়িতে একসাথে বাস করলেও হাড়ি আলাদা আলাদা। বড় ভাই নবীনের মেয়ে অতসী কলকাতার কলেজে বিয়ে পড়ত, তাও আবার ইংরেজি অনার্স। গর্বে বাপ মায়ের বুকের ছাতি দ্বিগুণ হয়ে গেল। এই শহরে এই রকম মেয়ে লাখে একটা মেলে। সেই মেয়ের পেটে পেটে যে এত কিছু, সে কথা কেউ কি স্বপ্নেও ভেবেছিল কখনো? অতসী দেখতে মন্দ নয়, শুধু গায়ের রংটাই যা একটু চাপা। কলকাতার হস্টেলে থেকেই পড়াশোনা চলছিল বেশ। হঠাৎ করে এই কাণ্ড। সে তো আর এক গল্প। গত বছর গরমের ছুটিতে মেয়ে এলো বাড়িতে। দিন 2-3 পর একটি ছেলে এসে হাজির। এসেই সে অতসীর খোঁজ শুরু করে দিল। পাড়ার লোককে বলে বেড়ায় সে নাকি অতসীর বন্ধু। কলকাতায় কোন প্রফেসরের কোচিং ক্লাসে একসাথে পড়ে। অতসী নাকি তাকে বাড়ির ঠিকানা দিয়েছে। তাই সেই ছেলে এক বিকেলে একেবারে সুটকেস নিয়ে হাজির। 1 সপ্তাহ কাটাবার প্ল্যান। শুনে তো বাপ মায়ের মাথায় হাত। ছেলে মেয়ে আবার বন্ধু কিসের? কস্মিন কালেও কেউ কখনো শুনেছে এ কথা? অতসী আবার তাকে দেখে আহ্লাদে একেবারে আটখানা। সবার সামনে হাত ধরে ভেতরে টেনে নিয়ে যায়। এই মেয়ের কাণ্ড দেখে তো সবাই একেবারে হা হয়ে গেল। পাড়া প্রতিবেশী বাড়ির লোকজন কারো কাছে আর মান সম্মান রইল না। বাপ তো তাকে এই মারে কি সেই মারে। ছেলেটাকে বাড়ি থেকে দূর তো করলই, মেয়েটারও কলেজে পড়া ঘুচে গেল। সবাই দোষ দিল বাবা মাকে। অত বড় মেয়েকে নিজেদের চোখের আড়ালে সেই কলকাতায় পড়তে পাঠালে, বোঝো এবার ঠেলা। ভালো করে চুনকালি লেপে দিল মুখে। শুনে মেয়ে যত কাঁদে, মা আরও বেশি বেশি কাঁদে। তখন থেকেই অতসীর জন্য পাত্র খোঁজা শুরু। অতসীরও জেদ কিছু কম তো নয়। সেও সোজা বলে দিয়েছে সে এখন মোটেই বিয়ে থা করবে না, আরও অনেক দূর পড়াশোনা করবে। আর অমিত যেমন তার বন্ধু, তেমন বন্ধুই থাকবে চিরদিন। ইতিমধ্যে 4-5টি জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে এসেছে অতসীকে, কিন্তু কেউ তার দেখা পায়নি একবারও। প্রত্যেকবার অতসী নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায়নি কোথাও।
আর এ বিষয়ে তাকে সাহায্য করেছে লতা। অতসী দিদি তার বড়ই প্রিয়, তাই অতসী দিদির এই ভয়ানক দুঃখ লতা মোটেও দেখতে পারে না। প্রত্যেকবারই অতসীর বন্ধ ঘরে তালা কোনো না কোনোভাবে খুলে দিয়েছে লতা, আর অতসী গিয়ে আশ্রয় নিয়েছে ছোট কাকিমার ঘরে, কারণ এ বাড়িতে ওটি সবচাইতে নিরাপদ আশ্রয়। ওখানে নাক গলানোর সাহস এই বাড়িতে বিশেষ কারণ নেই। এই বাড়ি ছোট কর্তা একটু প্রতিপত্তিশালী বলেই হোক, অথবা ছোট গিন্নি বিদুষী বলেই হোক, কিন্তু জানাজানি হলে ঝগড়া অবশ্যম্ভাবী। তবুও মেয়েটাকে তো জেনে শুনে জলে ফেলে দেওয়া যায় না। তাই তো এবারই ছোট কাকিমা সব ছেলে মেয়েদের বড় প্রিয়। সব কিছুতেই সে সববার থেকে আলাদা। আর লতা, তার পেটে কোনো কথা থাকুক বা না থাকুক, অতসীর পালিয়ে যাবার পেছনে যে তারই হাত, এ কথা একমাত্র ছোট কাকিমা ছাড়া কেউ জানে না, এমনকি তার মাও নয়। লতা জানে এই কাজের পারিশ্রমিক হিসেবে পাত্রপক্ষের জন্য আনা মিষ্টির ভাগ সে অবশ্যই পেয়ে যাবে, কারণ অতসী কোনোদিন কথার খেলাপ করে না। তবে গীতা আর রীতাকে ইচ্ছে থাকলেও এই মিষ্টির ভাগ দিতে পারবে না, কারণ ওরা জানলেই সর্বনাশ। যেহেতু এ বাড়িতে ফ্রিজ একমাত্র ছোট কাকিমার ঘরেই আছে, আর পাত্রপক্ষের জন্য আনা সীতাভোগ, মিহিদানা, রসগোল্লা সেখানেই থাকে, তাই লতার পেতে কোনো অসুবিধাও হয় না। যতই বলো খুব ঝুঁকির কাজ তো, মা জানলে পিঠের চামড়া তুলে নেবে, তাই এটুকু তো লতার ন্যায্য অধিকার। এবারে বড়গিন্নি তককে তককে আছে, আগের 4 বারের মতো আর কোনো ভুল নয়। অতসীকে সারাদিন ঘরে বন্ধ করে দুটো তালা দিয়ে রেখেছে প্রমীলা, আর চাবি বেঁধেছে আঁচলে। অনেক জ্বালিয়েছে এই মেয়ে, এবার কন্যা বিদায় করে তবেই ক্ষান্ত হবে। মা মেয়ের মধ্যে যেন ঠান্ডা লড়াই চলছে, কে জেতে আর কেই বা হারে, এটাই এখন দেখবার। লতা আর অন্যবারের মতো অতসীর ঘরে ঢুকতে পারছে না। এবারে একেবারে দুটো তালা। অন্যান্য দিন চাবি যেখানে থাকে সেই দরজার মাথার পাশের পেরেকে সেখানে তো নেই। তাহলে উপায়? তবে কি এবারে আর অতসী দিদির রক্ষে নেই? আর পাত্রপক্ষের পাতেই সব মিষ্টিগুলো যাবে? অতসী দিদিকে তো পছন্দ হয়েই যাবে। যা, এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। এই লতা, এখানে ঘুরঘুর করছিস কেন রে? জ্যাঠাই মায়ের গলা পেয়ে চমকে ওঠে লতা, কিন্তু খুব চালাক মেয়ে নিজেকে ঠিক সামলে নেয়। ও জ্যাঠাইমা, অতু দিদি কোথায় গো? অতু অতসীর ডাকনাম। একটা ইংরেজি কবিতার মানে বুঝতে পারছি না তো, মা তাই বলল অতু দিদির কাছে গিয়ে জেনে নিতে। কাল আসিস বরং, আজ অতুর শরীরটা ভালো নেই। সে না হয় বুঝলাম, কিন্তু ঘরে এতগুলো তালা দিয়ে রেখেছ কেন গো? প্রমীলা প্রথমে বুঝতে পারে না কি জবাব দেবে। এ মেয়ে ভারী চালাক, সহজে যাওয়ার পাত্রী নয়। ও তো তোর অতু দিদিই বলেছে কেউ যেন ওকে বিরক্ত না করে। ও মা, আমি গেলে কি অতু দিদি বিরক্ত হয় নাকি? বরং খুশিই হয়। এই মেয়ে, তোরা তো কথা কিসের রে? একবার বলেছি কাল আসবি তো কালই আসবি, যা পালা এখন। কি অসুখ করেছে গো? বাবার কাছ থেকে ওষুধ এনে দেব? না, কিচ্ছু ওষুধ আনতে হবে না, তুই এখন যা। প্রমীলা ভুরু কুচকে রাগ দেখিয়ে বলে। ও মা গো, ওই তো জ্যাঠাইমার আঁচলে চাবির গোছা। এবারে আর সত্যি রক্ষে নেই। লতা বিমর্ষ বিষণ্ণ হয়ে ফিরে যায়। লতা যখন ঘরে এলো, মেজগিন্নি তখন স্নানে গিয়েছিল। লতাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আসতে গিয়ে ভিজে কাপড়ে উঠোনেই পা পিছলে পড়ছিল আর কি। খুব জোর নিজেকে সামলে নিল। এই বাড়িতে যার যার নিজের ঘর, আলাদা হাড়ি, কিন্তু কলঘর মাত্র একখানি। বাড়ির পুরুষেরা বেরিয়ে গেলে তবেই মেয়েরা স্নান সারে, আর বাচ্চাদের জন্য পাতকুয়ো তলা। সার্বজনীন কাজের লোক বলাই ওদের জন্য পাতকুয়ো থেকে জল তুলে দেয়। তবে লতা আর এখন খোলা কুয়ো তলায় স্নান করে না। এখন তো বড় হয়েছে, তাই স্নান ঘরেই যায়। আচ্ছা, আজ কি অতু দিদি কলঘরে স্নান করতেও আসবে না? তাহলে কোনো না কোনোভাবে নিশ্চয়ই দেখা হতো। লতা মনে মনে ভাবে। কিরে লতু, কি খবর? পেলি কিছু খোঁজ? অতু দিদিকে ঘরে বন্ধ করে রেখেছে জ্যাঠাইমা, একেবারে তালা বন্ধ। তা বেশ করেছে, যা মেয়ে 4-4টি বার স্রেফ পালিয়ে গেল। পাত্রপক্ষ এসে যা নয় তাই বলে অপমান করে চলে গেল। কত আর সহ্য হয়? এতদিনে বর্দির মগজে একটু বুদ্ধি হয়েছে কি বল? তাই বলে কি একটা মেয়েকে সারাটা দিন ঘরে তালা দিয়ে রাখবে? কি যে তুমি বলো না মা। শুধু তো তালা দিয়েছে, আমার মেয়েরা অমন করলে আমি তো ঠ্যাং ভেঙে রেখে দিতাম। শুনে লতার বিষম লেগে যায়।
আমার কি মনে হয় জানিস লতু, এর পেছনে তোর ছোট কাকিমার হাত আছে। বিদ্যে ধরি মা সরস্বতী তো, তাই কলকাতার মেয়েদের সাত তাড়াতাড়ি বিয়ে তার একেবারেই পছন্দ নয়। তারপর আবার তোর ছোট কাকার সাথে ভাব ভালোবাসার বিয়ে, ওই মনে হয় প্ল্যান করে আগেরগুলো ভেস্তে দিয়েছে। আর অতসী তো ছোট কাকিমা বলতেই অজ্ঞান। বর্দির কানে কথাটা একদিন তুলে দিতে হবে। না না মা, ছোট কাকিমা ওরকম নয়। তাহলে কি আর ফ্রিজে মিষ্টি রাখতে দিত বলো? তুমিও তো কিছু কম যাও না ছোট কাকিমার চেলা। নাও, ঢের হয়েছে, এবার দয়া করে স্নান করে আমায় উদ্ধার করো মা। এখনো কলঘর ফাঁকা আছে, বেশি দেরি করলে অন্য কেউ ঢুকে যাবে। অতসী মনে মনে ঠিক করে নিয়েছে সে আজ আর বিছানা ছেড়ে উঠবেই না। সবাই যতই জোর করুক না কেন, স্নান করবে না, খাবেও না। আর পাত্রপক্ষের সামনে তো নইব চ। অতসী বুঝে গেছে আজ পাহারা খুব জোরদার, তাই লতু ওর কাছে পৌঁছতে পারেনি। নইলে সে প্রতিবারের মতো ঠিক অতসীকে বের করে নিয়ে যেত। আর ছোট কাকিমা, সেও কি চুপ করে বসে থাকতো? এবার যদি পাত্রপক্ষের সামনে তাকে বসতেই হয়, তবে একেবারে শেওড়া গাছের পেতনি সেজেই বসবে, যাতে কোনোভাবেই তাদের একটুও পছন্দ না হয়। বড়গিন্নি তালা খুলে মেয়ের ঘরে ঢুকলেন। তু স্নান করে আয়, অনেক বেলা হলো। ভালো করে সাবান মেখে স্নান করবি কিন্তু, যাতে বেশ ফর্সা দেখায়। চোখের তলায় তো এখনই কালি পড়ে গেছে। ভাত খেয়ে ভালো করে টেনে ঘুম দে দেখি। লক্ষ্মী মেয়ে, আয় তো মা, মুখে এই সরময়দা একটু মাখিয়ে দি। প্রমিলার হাতে সরময়দার বাটি। মা তুমি যাও, আমি ওসব কিছুই মাখব না, স্নানও করব না, খাবও না। এই আমার শেষ কথা। আবার কথার অবাধ্য হচ্ছি সতু। আমরা যা করছি সব তোর ভালোর জন্যই। একটু কথা শোন। তোমরা শুনেছ আমার কথা, বুঝছো একটুও আমাকে? মিথ্যে সন্দেহ করে পড়াশোনা সব বন্ধ করে দিলে। বিয়েটাই কি মেয়েদের জীবনের সব মা? বিয়ে করবার জন্য তো সারা জীবন পড়ে আছে। আমাকে পড়াশোনাটা অন্তত শেষ করতে দিতে পারতে। শোন অতসী, মেয়েদের জীবনে বিয়েটাই সব। বেশি লেখাপড়া করলে পাত্র পাওয়া মুশকিল হয়। সেটা তো আগে হতো মা। এখন মূর্খ মেয়েকে কেউ বিয়ে করে না। এখন 20 বছরে কোনো মেয়ে বিয়ে করে না। তোমাদের সময় পার হয়ে গেছে মা। নতুন সময়ের সাথে চলতে শেখো। নিজেকে দেখো, ভালো আছো তুমি? সুখে আছো? সত্যি করে বলো তো মা। সাত তাড়াতাড়ি বিয়ে করে সারা জীবন হাড়ি হেসেল ঠেলছো, পরজীবী হয়ে বেঁচে আছো। একটা টাকার জন্য বাবার কাছে হাত পাততে হয়। অন্যায় হলেও তার সব কথা মেনে চলতে হয়। আজ যদি তোমার ছোট কাকিমার মতো যোগ্যতা থাকতো, তাহলে তুমি আর যাই হোক দিনরাত অসম্মানিত হতে না। ছোট কাকাকে দেখেছ কখনো ছোট কাকিমাকে অসম্মান করতে? কারণ ছোট কাকিমার শিক্ষাগত যোগ্যতা ছোট কাকার চেয়ে কিছু কম নয়। আর তাই বোধ বুদ্ধিও তোমাদের চেয়ে অনেক ভালো। ছোট কাকিমা ইচ্ছা করলেই চাকরি করতে পারত, করেনি শুধু ভাইয়ার দেখাশোনা যাতে ঠিক মতো হয় সেই জন্য। ছোট কাকিমা আমাকে বলেছে সব মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। আর তুমি কি করছো? বোকার মতো মা হয়ে মেয়েকে জলে ফেলে দিচ্ছ। এটা 21 শতাব্দী মা। তুমি এখনো 100 বছর পিছিয়ে আছো, আর তার ফল ভোগ করছি আমি। আজ যদি তুমি ঠিকঠাক করে পড়াশোনা করতে, তবে কিছু বোধ আর চেতনা জন্মাতো তোমার। তখন তুমি কিছুতেই আমাকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারতে না, আর নিজেও ভালো থাকতে। আরও শোনো মা, অমিত আমার বন্ধু, চিরদিন তাই থাকবে। আর যদি আমরা কখনো বিয়েও করি, তবে নিজেদের পায়ে দাঁড়িয়েই করব, তার আগে নয়। মেয়ের কথা শুনে বড়গিন্নির চোখ তো কপালে উঠল। এসবের পেছনে তবে আছে ছোট বউ? ওই তাহলে এবারই সবকটা ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। তাই বলি, ছোট কাকিমার জন্য এত পীড়িত কিসের? নিজের তো লাজ লজ্জার বালাই নেই। ভাসুরদের সামনে হাত কাটা ব্লাউজ নাইটি সব পরে ঘুরে বেড়ায়। আর ছোট ঠাকুরপো, সে তো বউ বলতে অজ্ঞান। কি না লেখাপড়া জানা কলকাতার আধুনিক মেয়ে, ঝ্যাটামারি অমন লেখাপড়ার মুখে। ভালোই ভালোই উঠে আয় তু, স্নান খাওয়া কর। না হলে তোর বাবাকে বলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম। আর তোমার ওই ছোট কাকিমা, তাকেও ছেড়ে কথা বলবো না, এই বলে দিচ্ছি। কি কথা বলবে আমায় বর্দি? কথা তো বলবো আমি অতসীর সাথে। প্রমিলা ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে ছোট বউ দাঁড়িয়ে। আড়ালে যত কথাই বলুক না কেন, এবারই ছোট বউয়ের ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে কথা বলবার সাহস এবাড়ির কারোর নেই।
ছোট বউ ইন্দিরাকে দেখে একটু হকচকিয়ে যায় প্রমীলা, আর আনন্দে প্রায় লাফিয়ে ছোট কাকিমার কাছে চলে আসে অতসী। প্রমীলা ম্লান হেসে সরময়দার বাটি হাতে করে ঘর থেকে বার হয়ে যায়। ইন্দিরা ঘরের দরজা আলতো করে বন্ধ করে অতসীর কাছে এসে বসে। আলতো করে অতসীর মাথায় হাত বুলিয়ে বলে, আর কতদিন পালিয়ে বেড়াবি রে? তার চেয়ে বরং পরিস্থিতির মুখোমুখি শক্ত হয়ে দাঁড়া, এমনভাবে জমি দখল করে দাঁড়া যাতে তোর জায়গা থেকে তোকে কেউ এক চুলো নাড়াতে না পারে। তুই কি ভীতু মেয়ে যে প্রত্যেকবার পালিয়ে যাবি? তবে এখন আমি কি করব ছোট কাকিমা? তুমি ছাড়া আমি যে চোখে অন্ধকার দেখি। অতসী ম্লান মুখে বলে, আমি চিরদিন তোর সাথে থাকবো না অতু। নিজের লড়াই তোকে একাই লড়ে জিতে নিতে হবে। এ জগতে কেউ কারোর ভরসা নয়, একার জোরেই বাঁচতে চায়। আমি তোর পাশে আছি, কিন্তু যুদ্ধটা তোরই, জীবনটাও তোর। তাই অন্য কেউ ঠিক করে দেবে না যে তুই কিভাবে চলবি। এটা সব সময় মনে রাখবি। তোর জীবনের রাস্তাটা তুই নিজেই বেছে নিবি, তবে এমন কিছু কখনো করবি না যাতে তোর মন সায় দেয় না। তবে তুমি আমায় এখন কি করতে বলছো? যা, গিয়ে স্নান কর, ভালো করে খা। আর শোন, মেয়ে দেখতে আসা মানে বিয়ে হয়ে যাওয়া তো নয়। ওরা এলে একটা শাড়ি পরে ওদের সামনে গিয়ে দাঁড়াবি। অকারণে অতিরিক্ত সাজের দরকার নেই। বাড়িতে অতিথি এলে মানুষ যেমন করে দু চার কথা বলে, তেমনি করে দুটো কথা বলবি, ব্যাস। আর যদি উল্টোপাল্টা প্রশ্ন করে তবে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম চুপ করে থাকবি। জোর করে কখনো কিছু করতে যাবি না। কিন্তু ওরা যদি আমাকে পছন্দ করে ফেলে আর বাবা মা বিয়ের জন্য চাপ দেয়, তখন কি করব? তখন ব্যাপারটা আমি দেখে নেব। তোর আমার ওপর ভরসা আছে তো? অতসী মুখে কিছু বলে না, ইন্দিরাকে দুহাতে একেবারে জড়িয়ে ধরে। বড় গিন্নি খানিকটা নিশ্চিন্ত হয়। ছোট বউ এসে কি বুঝিয়েছে কে জানে? মেয়ে তো একেবারেই লক্ষ্মী হয়ে সব কথাই শুনে নিচ্ছে। না, জাদু জানে ছোট বউ। বিকেল হয়ে আসে, রোদ পড়ে যায়। অতসী একখানা ভালো শাড়ি পরে চুপচাপ তৈরি হয়ে গেছে। লতাও অবাক হয়ে যায় অতু দিদির এহেন আচরণে। হলো কি আজ? জানলা দিয়ে বারবার উকি ঝুঁকি মারে, ভেতরে আসবার সাহস পায় না। দুঃখ শুধু একটাই, আজকের সব মিষ্টি পাত্রপক্ষই খেয়ে যাবে। লতার কপালে একটাও জুটবে না। কলকাতা থেকে পাত্রপক্ষ আসবে ট্রেনে করে, তাই বলাইকে সাথে নিয়ে নবীন অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছে। বড় গিন্নি ঘরবার করছে, আর পুতুলের মতো বসে আছে অতসী, একার লড়াই লড়বার জন্য। ওরা যখন এলো তখন সন্ধ্যা হয়। আকাশ জুড়ে লাল আভা, আশ্বিন মাস পড়ে গেছে। সামনেই পুজো। রেল লাইনের ধারে ধারে সাদা কাশবন, ঠিক পথের পাঁচালির মতো। অতসীও ছোটবেলায় ভাইকে নিয়ে ট্রেন দেখতে যেত। ওদের বাড়ির ছাদ থেকে রেল লাইন স্পষ্ট দেখা যায়। তখন রেলগাড়ির আওয়াজ শুনতে কি ভালো যে লাগতো। এক ছুটে বাইরে বেরিয়ে দেখত, পেছনে পেছনে ভাইটাও ছুটে আসতো। তখন লতারা জন্মায়নি, বাড়িতে বাচ্চা বলতে ওরা দুজন। আর আজ ট্রেনের আওয়াজ শুনেই বুকের ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে ও কি ওর মাটি থেকে, শিকড় থেকে টেনে ছিঁড়ে নিয়ে যেতে আসছে কেউ। আর বারবার মনে পড়ছে ছোট কাকিমার কথাটা, লড়াই লড়াই, এটা তোর একার লড়াই। শক্ত করে মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাক অতসী, ভিতুর মতো আর পালিয়ে যাস না। পরিস্থিতির মোকাবিলা কর। অতসী করবেই এই পরিস্থিতির মোকাবিলা, আর ভয় নয়, কখনো নয়। অতসী শাড়ি পরে পাত্রপক্ষের সামনে দাঁড়াবার জন্য একদম তৈরি। প্রমীলা তাকে একটা ঘরে ঢুকিয়ে আবার তালা বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না কাজ পুরো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আর বিশ্বাস নেই, আবার কি হয় না হয়। লতাও মাঝে মাঝে বাইরের ঘরে এসে উকি মেরে যাচ্ছে। তার মায়েরও তো আর তর সইছে না। যদিও বড় ভাসুরের তরফ থেকে তাদের কিছু জানানোও হয়নি এই বিষয়ে, তাই উৎসাহ তার একটু বেশি। মায়ের জন্যই বারবার লতাকে এসে খবর নিয়ে যেতে হচ্ছে। পাত্রপক্ষ এসে গেছে। বলাই ইন্দিরার ঘরের ফ্রিজ থেকে মিষ্টিগুলো বার করে নিয়ে যেতে এসেছে। ইন্দিরা যাবে না ও ঘরে, ইচ্ছেও নেই। শুধু মেয়েটার জন্য বড় খারাপ লাগছে।
এই বাড়ির লোকগুলো কেন যে গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে আসতে পারে না কে জানে। মেয়েদের কিসে ভালো আর কিসে যে মন্দ, বড়গিনি নিজে মেয়ে হয়েও সেটা বুঝতে পারছে না কিছুতেই। আসলে বুঝতে চাইছেই না। সংস্কার, অন্ধবিশ্বাস আর সনাতনী ধারণা এর থেকে কিছুতেই বার হয়ে আসতে পারে না এরা। তারই বা এই মুহূর্তে কি করবার আছে? চুপচাপ সবটা দেখে যাওয়া ছাড়া। অতসীর হাতে তার মা চায়ের কাপগুলো ধরিয়ে দিয়েছে। একটা বিশাল বড় ট্রে, আর তাতে 10টা চায়ের কাপ। তার মানে 10 জন তাকে দেখতে এসেছে। 10 জন লোকের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে, আর 10 জোড়া চোখ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তার খুঁত খুঁজে বার করবে, আর পছন্দ না হলে মা তাকে কথা শোনাতে ছাড়বে না। শাড়ি পরে আড়ষ্ট হয়ে, হাতে অত বড় ট্রে নিয়ে আর বুকের মধ্যে হাতুড়ির ঘা নিয়ে অতসী ধীরে ধীরে এগোতে থাকে বসবার ঘরের দিকে। ঘর ভর্তি লোক, অতসীর চোখ তুলে তাকাবার সাহস হয় না। কেউ একজন ওর হাত থেকে চায়ের ট্রেটা নিয়ে নেয়। মাই হবে হয়তো। অতসী এখন ঘোরের মধ্যে আছে, ঠিক করে বুঝতে পারছে না কোথায় কি হচ্ছে। কেমন যেন থতমত ভাব। অতসী ঘরে ঢুকতেই সব কথা থেমে যায়। ও অনুভব করে যে 10 জোড়া কৌতূহলী চোখ ওর দিকে তাকিয়ে আছে, ওর সব কিছু পরখ করে নিচ্ছে, দোকানে গিয়ে জিনিস পরখ করে নেবার মতো। অতসীর এই মুহূর্তে নিজেকে মানুষ নয়, বস্তু বলে মনে হচ্ছে, প্রাণহীন জড় পদার্থ। তাকে যে কেউ দরদাম করে উঠিয়ে নিয়ে যেতে পারে? অতসীকে ওরা প্রশ্নের পর প্রশ্ন করল। অতসী মাটির দিকে চেয়ে সব প্রশ্নের উত্তর দিতে লাগলো। শেষ পর্যন্ত ব্যাপারটা যা দাঁড়ালো তা এই যে অতসীকে ওদের পছন্দ হয়েছে, কিন্তু পাত্র আজ আসেনি। বাড়ির লোকের পছন্দই নাকি তার পছন্দ। সে এমনই বাধ্য ছেলে, ওদের কোনো চাহিদা নেই, শুধু মেয়ে আর লেখাপড়া করতে পারবে না, চাকরি করা তো দূর। সারাদিন বাড়ি আর সংসার সামলানো, এটাই তার একমাত্র কাজ হবে, এই তাদের একান্ত কাম্য। অতসী মায়ের গলা পেল। প্রমীলা পাত্রপক্ষকে আশ্বস্ত করছে, আপনারা কিছু চিন্তা করবেন না, আমার মেয়ে খুব বাধ্য, ঠিক আমারই মতো। কলেজ তো সেই কবেই ছেড়ে দিয়েছে, লেখাপড়ায় ওর একেবারেই মন নেই, বরং সংসারের কাজ করতে মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে। অতসী মায়ের সব কথা শুনল আর ভাবল, মা এত মিথ্যে কথা বলতে পারলো। অতসীর ইচ্ছে করছিল সে এক্ষুনি এক ছুট্টে ছোট কাকিমার ঘরে চলে যায়। এখানে বসে অতসীর কেমন যেন শরীর খারাপ করছে। পাত্রপক্ষ অতসীকে ঘরের বউ করে নিয়ে যেতে মোটামুটি রাজি, দাবিও তেমন কিছুই নেই। তাই অতসীর বাবা মা এখানেই এক প্রকার বিয়ে ঠিক করে ফেলেছে। একবার শুধু পরিবারের সকলকে এক জায়গায় করে ব্যাপারটা জানিয়ে দেওয়া। অতসী এসবের কিছুই জানে না, তাকে জানানোই হয়নি। অতসীর বাবা মায়ের মতে জানাবার কোনো দরকারই নেই। ওই ওর ছুরি তোর বিয়ে বললেই যে কোনো দিন অতসী বিয়ের পিঁড়িতে বসে যাবে। অতসীর বাবা মায়ের বড় চিন্তা দূর হলো। যাক, মেয়েটার একটা গতি হলো। সকালবেলায় কর্তা বেরিয়ে যাবার পর মেজ বউয়ের ঘরের সামনে এসে প্রমীলা হাঁক দেয়, ও সারদা, একবার বেরিয়ে আয় তো, একটু কথা আছে। মেজ বউয়ের কর্তার আবার এখনই ডিসপেন্সারি যাওয়ার তাড়া, তবু বর্দি ডেকেছে বলে কথা। মেজ বউ সাত তাড়াতাড়ি হাতের কাজ ফেলে রেখে ছুটে এলো। ওমা বর্দি, ভেতরে এসো না, উনি বেরোবেন তো তাই। ও, মেজ ঠাকুরপো এখনো ঘরে আছে? তাহলে তো ভালোই হলো, ওর সামনেই কথাগুলো বলি। মেজ বউয়ের তো খবর জানবার জন্য একেবারে যাই অবস্থা হয়েছিল। কাল বসবার ঘরে দরজা বন্ধ ছিল বলে লতাও সবটা জানতে পারেনি। যাই হোক, বর্দি যখন নিজেই এসেছে, সারদার উৎসাহ আর ধরে না। এসো দিদি, ভেতরে এসো। ভাগ্যিস উনি বেরিয়ে যাননি। না না, তেমন কিছু, মানে পরে বললেও চলবে। তুই বললি ঠাকুরপো আছে তাই, এখন বরং থাক না, যদি বের হবার তাড়া থাকে। আরে না না, 5 মিনিট পরে বের হলে আর কি এমন মহাভারত অশুদ্ধ হবে। তুমি নিজে এসেছো বলে কথা। ওগো শুনছো, দেখো না বর্দি এসেছে, তোমার সাথে কথা আছে। প্রমীলা সারদার সাথে হাসি মুখে ভেতরে যায়। মেজ ভাই অশোকও তাড়াতাড়ি বড় বৌদির সামনে এসে দাঁড়ায় সহাস্যে, আর তার পেছন পেছন লতা, গীতা আর রীতাও এসে দাঁড়ায়। আরে বড় বৌদি, বলো কি খবর? অতসীর বিয়ের কি হলো? অশোক প্রশ্ন করে।
না মানে সেটাই জানাতে তোমাদের কাছে আসা ভাই। তোমরা যখন সাথে আছো, ভালো মন্দ সবই তো ভাগ করে নিতে হবে, কি বলো? হ্যাঁ, সে তো বটেই। অতু তো আমারও ভাইজি নাকি, তা শেষমেশ কি ঠিক হলো? এনারা মোটামুটি রাজি, বুঝলে ঠাকুরপো। দাবিও তেমন কিছু নেই, তাই আমরা ঠিক করেছি যদি এখানে দেওয়া যায়। ও, তোমরা ঠিক করে ফেলেছ? ছেলে না দেখেই শুনলাম যে ছেলে নাকি আসেনি। আসলে বড় বাধ্য ছেলে, বাপ মায়ের পছন্দই তার পছন্দ। তবে ছবি দেখেছি, রাজপুত্র নয়, তবে ঠিকঠাক মানুষের মতোই। বয়সে অতসীর থেকে হয়তো একটু বেশিই বড় হবে, তাতে কি? ভাবলাম অভিভাবকের মতো হবে, মেয়ে বেশ শাসনে থাকবে। প্রমীলার কথাগুলো অশোকের ঠিক মন মতো হলো না। সে বলল, ছেলে চোখে না দেখে বিয়ে ঠিক করে ফেললে, আবার বলছো বয়সেও অনেকটা বড়। আমার কিন্তু ঠিক। অশোকের কথা থামিয়ে সারদা বলল, আরে তুমি চুপ করো তো, সোনার আংটি আবার ব্যাকা হয় নাকি? না গো দিদি, এখানে বিয়ে ঠিক করে ফেলো, নইলে তোমার যা মেয়ে, কোন দিন না আবার ওই অমিত ছোকরার হাত ধরে পগার পার হয়ে যায়। গুণের তো ঘাট নেই। আর একটা কথা দিদি, ছোট গিন্নির থেকে একটু সাবধান, বোঝই তো সব, ওদের আর সাত তাড়াতাড়ি কিছু জানিও না। ঠিকই বলেছিস, আমিও তাই ভাবছি। একে তো মা মনসা, তারপর আবার ধুনোর গন্ধ, কে জানে সবটাই এবার বিগড়ে দেয় কিনা। এখন দুগ্গা দুগ্গা করে মেয়েটার বিয়েটা হয়ে গেলে বাঁচি, কিন্তু বাঁচা বোধ হয় আর হলো না। লতা ফাঁক পেয়ে এক্কেবারে ছুটতে ছোট কাকিমার ঘরে গিয়ে হাজির হলো। লতা ছুটতে ইন্দিরার ঘরে গিয়ে ঢুকলো। ইন্দিরা তখন তার ছেলেকে খাওয়ানোর জন্য রীতিমতো যুদ্ধ করছে, আর ছেলের দস্যিপনা সামলাতে সামলাতে নাজেহাল হয়ে ঘেমে নিয়ে একসা হচ্ছে। আর ঠিক সেই সময়ই লতা হাঁপাতে হাঁপাতে তার ঘরে গিয়ে উপস্থিত। কিরে লতু, এত হাঁপাচ্ছিস কেন? বস, শান্ত হয়ে একটু পাখার নিচে। এখন না, ভাইয়াকে খাইয়ে নি, তারপর শুনছি তোর কথা। ও ছোট কাকিমা, খাওয়াতে খাওয়াতেই শোনো না, মা তো খুঁজবে আমায়। না বলে তোমার ঘরে এসেছি, খুব দরকারি কথা। অতু দিদি খুব বিপদের মধ্যে আছে গো। আচ্ছা বল বল, কি কথা, কি এমন বিপদ? আর আমি কি বিপদ তারিণী দুর্গা যে তুই আমার কাছে ছুটে এলি? জানো ছোট কাকিমা, অতু দিদির বিয়ে ঠিক হয়ে গেল। কে বলল তোকে? জ্যাঠাইমা আমাদের ঘরে এসে বাবা মাকে বলল। ও, তুমি কিছু বলবে না কাকিমা? অতু দিদির বিয়ে হয়ে যেতে দেবে? আমি কি বলবো বলতো? ওদের মেয়ে, ওরা যা ভালো বোঝে তাই করুক। আমি কিছু বললে ওরা শুনবেও না, মাঝখান থেকে আমি আরও খারাপ হয়ে যাব। তোর ছোট কাকা আমাকে এ বাড়ির কোনো ব্যাপারে কথা বলতে বারণ করে দিয়েছে। ইন্দিরার কথা শুনে লতা বিমর্ষ হয়ে যায়। তার অতু দিদিকে এবারে বোধহয় আর বাঁচানো গেল না। লতা ধীর পায়ে ইন্দিরার ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যোগী হয়। দরজা পর্যন্ত পৌঁছতে ইন্দিরা ওকে ডাকে, শোন লতা। লতা আবার ফিরে আসে। বলো, কি বলবে? এই, অতসীর বরকে দেখতে কেমন রে? তুই দেখেছিস? না গো, বর তো আসেইনি, আর বয়সেও নাকি অনেক বড়। সে কি রে, ছেলেকে না দেখে বিয়ে ঠিক করে ফেললো? সত্যি অদ্ভুত এরা। কোনোভাবে মেয়েটাকে বিদায় করতে পারলেই যেন বাঁচে। মেয়েকে কার হাতে তুলে দিচ্ছে সেটা তো একবার দেখবে। আমার খুব ভয় করছে ছোট কাকিমা। এই বাড়িতে তোরা জন্মেছিস মা, এটাই তোদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। জেনে শুনে বিষ খেলে কে কি করবে বলতো? দেখছি একবার বুঝিয়ে বলে যদি কিছু করতে পারি, তবে মনে হয় না কাজ হবে। আচ্ছা, অতসী জানে ব্যাপারটা? না, মনে হয় অতু দিদি জানে না। সকালে আমার সাথে একবার দেখা হয়েছিল, তখন তো কিছু বলেনি। আমার মনে হয় অতসীকে এক্ষুনি ওরা কিছুই জানাবে না। বিয়ের দিন জোর করে পিঁড়িতে বসিয়ে দেবে। এরা সবই পারে। বিয়ের পিঁড়িটা যে তাদের মেয়ের জন্য সদ্য জ্বলন্ত চিতা, এটাই বোঝে না। লতা খানিকটা নিশ্চিন্ত হলো। ছোট কাকিমা যখন বলেছে কিছু না কিছু একটা করবে নিশ্চয়ই। বিকেলে ইন্দিরা বড় বউয়ের ঘরে গেল। প্রমীলা তখন যত্ন করে মেয়ের চুল বেঁধে দিচ্ছে। ইন্দিরাকে অসময়ে ঘরে ঢুকতে দেখে একটু অবাক হলো। ও মা, ছোট বউ কিছু বলবে নাকি? আমার বলা না বলায় যদিও তোমাদের কিছু যায় আসে না, তবুও মানবিকতার খাতিরে না বলেও তো পারছি না। অত ঘোর প্যাচের কথা তোমার বুঝি না ইন্দিরা, একটু কম শিক্ষিত মানুষ তো, যা বলার সোজাসুজি বলো দেখি বাবু। প্রমীলা ভুরুকুচকে বলল। ইন্দিরা অতসীকে বলল, ও তুমা, তুই একটু অন্য ঘরে যা তো, তোর মায়ের সাথে আমার কিছু কথা আছে। অতসী তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে গেল। লতার কাছে সব শুনে ইন্দিরা চুপ করে রইল, কোনো উত্তর দিল না। আর কিছু ভালো লাগছে না ইন্দিরার। মনে হচ্ছে এ বাড়ি ছেড়ে চলে যায়।
এখানে বসে বসে এত অনাচার আর কি করে দেখবে সে? পরদিন ছিল রবিবার, সকলের ছুটি। অতসীর বাবা নবীন সকলকে বসবার ঘরে ডেকে পাঠিয়েছে, প্রয়োজনীয় কথা আছে। যথাসময় সবাই উপস্থিত। ইন্দিরা তার স্বামীকে যেতে বারণ করেছিল, কিন্তু সে শোনেনি। কারণ ইন্দিরা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে প্রয়োজনটা কি। রমেন বলেছিল, না যাওয়াটা অসভ্যতা, শুনেই আসি না কি বলতে চায়। অতসীর বাবা নবীন সকলের কাছে সবটাই স্পষ্ট করে বলে, তার নিজের অংশের জমিটুকু বিক্রি করে অতসীর বিয়ের পণ দেওয়া হবে। তার জন্য সকলের সই চাই। যেহেতু এ জমিতে সবার ভাগ আছে, নবীনের একান্ত ইচ্ছে ওই সইটুকু যেন মেয়েটার মুখ চেয়ে সবাই একটু করে দেয়। এছাড়া তার কাছে অন্য আর কোনো উপায় নেই। বাকি দুই ভাই রাজি হয়ে যায়। বরদার মুখের ওপর না বলবার সাহস তাদের নেই, বিশেষত যখন মেয়ের বিয়ের ব্যাপার। রমেন ঘরে এসে ইন্দিরাকে জানায় যে সে জমির দলিলে সই করতে সম্মত হয়েছে। ইন্দিরা কোনো জবাব দেয় না, শুধু মনে মনে বলে, বিসর্জনের সব ব্যবস্থাই হয়ে গেল। তবে মেয়ের গায়ের রং কালো বলে যারা বরপণ চায়, তারা যে কেমন মানুষ তা ভালো করে বুঝতে পারছে ইন্দিরা। বুঝতে পারছে না শুধু এই বাড়ির লোকজন, নির্মম, পাষণ্ড, হৃদয়হীন। ক্রমশ অতসীর বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। ইন্দিরা এ বিষয়ে একেবারে নিষ্পৃহ, উদাসীন। এদিকে বাড়িতে জোর কদমে বিয়ের আয়োজন চলছে। একটি দুটি করে দূরের আত্মীয় স্বজন আসতে শুরু করে। অতসী যতটা সম্ভব সবাইকে এড়িয়ে চলতে থাকে। ইন্দিরা জানে সবাই তাকে অহংকারী ভাবুক, ইন্দিরার তাতে কিছু যায় আসে না। অতসীর বিয়ে ঠিক দুদিন আগে ইন্দিরা শ্বশুর বাড়ি ছাড়ে। সুটকেস গুছিয়ে ছেলে নিয়ে কলকাতায় তার বাপের বাড়ি রওনা দেয়। রমেন একবার মাত্র যেতে বারণ করেছিল, কিন্তু ইন্দিরার জেদের কথা তার অজানা তো নয়। সে ভালো করেই জানে যে ইন্দিরা কথা শুনবার মেয়ে নয়। আজ অতসীর বিয়ে। ভোর থেকেই শুরু হয়ে গেছে আয়োজন। দধিমঙ্গল, পুকুর থেকে জল আনা, নান্দিমুখ, এমনকি গায়ে হলুদও। সবাই আনন্দ করছে, শুধু সকাল থেকে কাঁদছে দুজন, এ বাড়িতে অতসী আর কলকাতায় ইন্দিরা। লতার আজ মনটা খুব খারাপ। অতসী দিদি তাহলে এবার সত্যি চলল শ্বশুর বাড়ি। লতা কিছুই করতে পারল না, এমনকি ছোট কাকিমাও শেষ পর্যন্ত হেরে গিয়ে বাপের বাড়ি চলে গেল। বাড়িতে এত লোকজন, হইচই, এত এত খাবার, মাছ, মিষ্টি, এসব আজ আর কিছুই ভালো লাগছে না লতার। অতু দিদি তো সেই সেদিন থেকেই কাঁদছে, যেদিন ছোট কাকিমা ভাইয়াকে নিয়ে চলে গেল। এখন তো হাড়ি কাঠে গলা দিয়েই বসে আছে অতু দিদি, শুধুমাত্র বলিদানের অপেক্ষা। আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল। অতসীকে সবাই মিলে সাজাতে বসলো। অতসীর সাজে মন নেই। সবাইকে বলল, তোমরা যাও, আমাকে শাড়ি গয়না দিয়ে যাও, আমি নিজেই সাজগোজ করে নেব। মা বাবা বাড়ির কারোর কথাই শুনল না। একা একাই ঘরের দরজা বন্ধ করে সাজতে বসল। দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধে হয়ে গেল। বিয়ে বাড়িতে আলো জ্বলে উঠল, সানাই বাজতে লাগলো। নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করলো। একটু পরেই হয়তো বরযাত্রী সকলেই এসে যাবে, কিন্তু অতসীর সাজ আর শেষ হলো না। বড়গিন্নি প্রমীলা, অতসীর বাবা, লতা, গীতা, রীতা, শেষে সব আত্মীয় স্বজন ও বন্ধ দরজায় ধাক্কা দিয়ে অতসীকে ডাকতে থাকে। আর অতসী ভেতর থেকে বলতে থাকে, এই তো হয়ে এসেছে, আর একটু পরে বেরিয়ে আসছি। সবাই ভাবল মেয়ের বিয়েতে খুব মন হয়েছে, তাই খুব ভালো করে সাজছে। প্রমীলা সবাইকে বলল, মেয়ের আমার এতদিনে সংসার আর বিয়েতে খুব মন হয়েছে, ওকে আর বিরক্ত করো না তোমরা। যে যার কাজে নিশ্চিন্তে চলে গেল। এরপর অনেকটা সময় কেটে গেছে। প্রমীলা অতসীকে ডাকতে এসে দেখল ঘরের দরজা খোলা। অতসী ঘরের কোথাও নেই। প্রমীলা প্রথমে ভাবল হয়তো সাজ হয়ে গেছে, তাই বাইরে বেরিয়ে গেছে। কিন্তু যখন দেখল খাটের ওপর বেনারসি শাড়ি আর গয়না ঠিক তেমনি পড়ে আছে, তখন প্রমীলা চোখে অন্ধকার দেখতে শুরু করলো। তার মাথা ঘুরতে লাগলো। সে বুঝতে পারল যে বিপদের আর কিছু বাকি নেই। এই মেয়ে সবার মুখে চুনকালি দিয়ে পালিয়ে গেছে। চারিদিকে একেবারে রটে গেল যে বিয়ের কোণে অতসী পালিয়ে গেছে। এমনকি মিথ্যেও রটে গেল যে প্রেমিকের সঙ্গে প্ল্যান করেই পালিয়ে গেছে অতসী। এদিকে বড় তো এখনো এলো না। এদিকে বিয়ের লগ্ন প্রায় পার হয়ে যাচ্ছে। তবে কি বরযাত্রীরাও খবর পেয়ে গেল যে কোণে পালিয়েছে? তাই হয়তো মাঝ রাস্তা থেকে তারাও ফিরে গেছে। অতসীর বাবা মা মাথায় হাত দিয়ে বসে পড়ল। আনন্দের বাড়ি মুহূর্তে শোকের বাড়িতে পরিণত হলো। সব আলো নিভিয়ে দেওয়া হলো। সানাই থেমে গেল। নিমন্ত্রিতরা ফিরে গেল। যাবার আগে অতসীর বাপ মাকে সংসারের সব উপদেশ আর সুপরামর্শ দিয়ে গেল। এমন অবস্থায় হঠাৎ একজন এসে খবর দিল অতসীর শ্বশুর বাড়ি থেকে একটি লোক এসেছে একটি চিঠি নিয়ে। খুব জরুরি ব্যাপার।
অতসীর বাবা মায়ের সাথে দেখা করে চিঠিখানা দিতে চায়। লোকটিকে ভেতরে ডাকা হলো। সে মুখে কিছু বলল না, কেবল অতসীর বাবার হাতে চিঠিখানা তুলে দিল। অতসীর বাবা নবীন কাঁপা কাঁপা হাতে খাম খুলে চিঠিখানা পড়তে শুরু করল। চিঠিটা হাতে নিলেও নবীনের যেন পড়বারও আর সাহস হলো না। ভয়ে দুশ্চিন্তায় তার হাত পা রীতিমতো কাঁপছে। সে মেজ ভাই অশোকের হাতে চিঠিটা দেয়। অশোক পড়তে শুরু করে। চিঠিটা মেয়ের বাবা নবীনকে উদ্দেশ্য করেই লেখা। লিখছেন ছেলের জ্যাঠামশাই। চিঠিটা মোটামুটি এই প্রকার: মহাশয়, আপনারা এই চিঠিখানা পেয়ে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। অবাক হবারই তো কথা, যেখানে আজ আমাদের বর আর বরযাত্রী নিয়ে আপনাদের বাড়িতে আসবার কথা, সেখানে এলো এই চিঠি। কিন্তু বিশ্বাস করুন, আমাদেরও আর কোথাও কিছু করবার নেই, তাই এই চিঠি লেখা। আর সকালে গায়ে হলুদ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ঠিক বের হবার সময় পাত্র নিখোঁজ। তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। তখন আমরা বাধ্য হয়েই পুলিশে খবর দিলাম। অবশ্য পুলিশে খবর দেওয়ার আর একটা কারণও ছিল, সে কথায় পরে আসছি। সে আমার দূর সম্পর্কের ভাইপো। ছোটবেলাতে পিতৃমাতৃহীন এই ছেলেকে আমি আমার সন্তানদের সমান স্নেহ দিয়েই মানুষ করেছিলাম। এখন দেখছি আমার সেই সমস্ত চেষ্টা বৃথা গেছে। সে আর যাই হোক মানুষ হয়নি। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ তাকে স্টেশন থেকে ধরে নিয়ে আসে। জানা গেল সে পাশের গ্রামের একটি অল্প বয়সী বিধবাকে নিয়ে কলকাতায় পালাচ্ছিল। সাথে ছিল আপনাদের দেওয়া বরপণের 2 লাখ টাকা। সে আমাকে কথা দিয়েছিল যে বিবাহের পর সে ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায়। আমিও সরল বিশ্বাসে তাই আপনাদের কাছে টাকাটা চেয়েছিলাম। তার পেটে পেটে যে এত দুর্বুদ্ধি তা তখন ঘুণাক্ষরেও টের পাইনি। যাই হোক, সবই আমার দুর্ভাগ্য। এই লোকটি যার হাতে চিঠিখানা পাঠালাম সে আমার বিশেষ বিশ্বাসী। তার হাতে আপনাদের দেওয়া বরপণের সে 2 লাখ টাকাও ফেরত পাঠালাম। আপনাদের মেয়েটি অল্প বয়সী এবং সুলক্ষণা। আশা করি পরবর্তীকালে কোনো উপযুক্ত সৎপাত্রের সাথে ওর বিবাহ হবে। আমার আর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সর্বোপরি আপনাদের কাছে মুখ দেখাবার কোনো উপায় রইল না। পারলে আমাকে ক্ষমা করবেন। ইতি শ্রী দয়াল কৃষ্ণ দত্ত, পাত্রের জ্যাঠামশাই। চিঠি পড়া শেষ করে অশোক চুপ করল। উপস্থিত সকলে নীরব। হঠাৎ প্রমীলা হাউমাউ করে কেঁদে উঠে তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমাদের অতুও কি সেই ছোকরা, কি যেন নাম, অমিত নাকি, তার সাথে পালিয়ে গেল না তো গো? কোথায় চলে গেল আমার মেয়েটা? নবীন স্ত্রীকে দোষারোপ করে বলল, আরও নাচো বিয়ে বিয়ে করে। মেয়েটা পড়াশোনা শেষ করতে চেয়েছিল, তোমার তো আর তর সইল না। দেখলে তো কেমন ছেলের হাতে তুলে দিচ্ছিলে। বিয়েটা হয়ে গেলে কি যে সর্বনাশ হতো। অশোক বলল, দাদা, তাহলে কি আমরাও পুলিশে খবর দেব? এভাবে তো চুপচাপ বসে থাকা যায় না। মেয়ে বলে কথা, কোথায় চলে গেল, কি যে বিপদে পড়ল। নবীন বলল, না না, এখনই থানা পুলিশ করে দরকার নেই। আর একটু দেখি, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখি, কাল সকালে যা হয় একটা কিছু করা যাবে। হঠাৎ ফোন বেজে উঠল। প্রমীলা তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরল। ফোনের ও প্রান্তে ইন্দিরা। ফোনে ইন্দিরার গলা পেয়ে প্রমীলা কেঁদে উঠল। বলল, ও ছোট বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। তোমাকে আমি যা নয় তাই বলেছি। আমার জন্যই তুমি কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়েছ। আর সেই পাপেই আমার মেয়েটাও বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। জানো ইন্দিরা, আমি কত বড় ভুল করছিলাম। একটা ভুল লোকের হাতে মেয়েটাকে তুলে দিচ্ছিলাম। তুমিই ঠিক ছিলে। যদি সময় মতো আমরা তোমার কথা শুনতাম, তাহলে আজ আর মেয়েটাকে হারাতে হতো না। সব শুনে ইন্দিরা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক বড় কথা। আশা করি ওই বাড়ির বাদবাকি মেয়েদের বিয়ে নিয়েও পরবর্তীকালে কেউ আর কোনো ভুল করবে না। সবারই একটা শিক্ষা হলো। আর অতসী, তার জন্য ভেবো না, সে আমার কাছে আছে। একটু আগেই এখানে এসে পৌঁছেছে। আর এখন থেকে আমার বাড়িতে থেকেই পড়াশোনা করবে। তাকে আমি কালই কলেজে আবার ভর্তি করে দেব। ইন্দিরার কথা শুনে প্রমীলা অবাক হয়ে গেল। ছোট বউ এর বাপের বাড়ি, সে অতসী চিনল কি করে? ইন্দিরাকে জিজ্ঞেস করতে সে বলল, তোমার ছোট দেওর সেই অতসীকে এখানে এনেছে। সেই মতোই তোমার এই পরম শত্রু ছোট যা সব প্ল্যান করে রেখেছিল। খোঁজ নিয়ে দেখো, তোমার ছোট দেওরও নিখোঁজ। তোমার শত্রুর উপযুক্ত দোসর। বলে ইন্দিরা খুব হাসতে লাগলো, আর তার সাথে প্রমীলাও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।